হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজ নিয়ে। 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় যেসব প্রশ্নগুলি এসেছিল, বিশেষ করে ইতিহাস থেকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব 2001 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা জানি ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, প্রায় 50টি মতো প্রশ্ন আসে। চলো শুরু করি। যে 2000 দেখে নিই আমরা 2001 সালে যে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে কি কি প্রশ্ন এসেছিল বা কেমন ধরনের প্রশ্ন এসেছিল। যদি আমরা প্রশ্নগুলি বিস্তারিতভাবে পড়ি এবং করি, তাহলে আমাদের অনেক হেল্পফুল হবে সমস্ত পরীক্ষায়। কারণ সামনে ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, আরো বিভিন্ন রকম পরীক্ষা আসতে চলেছে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। চলো শুরু করি। কি রয়েছে প্রথম প্রশ্ন? গান্ধীজি তাহার কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন যে জন্য? কি জন্য ফিরিয়ে দিয়েছিলেন বলো তোমরা সবাই? কি জন্য? অপশন এ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। কাইজার-ই-হিন্দ ছিল ভারতের জনসেবার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত একটি পদক। তাহলে কে দিয়েছিল? ব্রিটিশ সরকার। কাকে দিয়েছিল? গান্ধীজিকে। খুব গুরুত্বপূর্ণ এটি। জনসাধারণের কল্যাণে অবদানের জন্য 1915 সালে মহাত্মা গান্ধীকে কাইজার-ই-হিন্দ পদক প্রদান করা হয়েছিল। কবে দেওয়া হয়েছিল? 1915 সালে। 1920 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কাইজার-ই-হিন্দ পদক ফেরত দিয়েছিলেন। পদক ফেরত দেওয়ার এই কাজটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গান্ধীজির অসহযোগ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মানে এরপরেই গান্ধীজি কি করেছিল? অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। অসহযোগ বা অহিংস আন্দোলন। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়। কার নেতৃত্বে হয়েছিল? জেনারেল আর ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা কি করেছিল? শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালায়, যার ফলে অস্ত্রহীন শত শত অসামরিক লোক নিহত হয়েছিল, মারা গেছিল। কবে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। চলো 2 নম্বর প্রশ্ন। পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা এদের মধ্যে কোনটি? বলো তোমরা। কোনটি হবে? অপশন ডি, মহাবলীপুরমের পাথর কাটা রথ মন্দির। মহাবলীপুরমের পাথর কাটা রথ মন্দির কোথায় এটা ছিল? এগুলি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন। কার সময়? পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন কর্তৃক নির্মিত এই রথ, এক শিলা রথ, যা শিলা কেটে তৈরি করা হয়েছে এবং পল্লব স্থাপত্যের শৈলীর এক দুর্দান্ত উদাহরণ, যা পাথরের উপর খোদাই করা স্থাপত্যের উচ্চ শিখরকে নির্দেশ করে। আর এখানে কি কি রয়েছে? মাদুরাইতে যে মন্দির রয়েছে সেটা কাদের সময় হয়েছিল? এটি মূলত দ্রাবিড় স্থাপত্যের, বিশেষত বিজয়নগর ও নায়ক আমলের একটি চমৎকার উদাহরণ। আর কি রয়েছে এই অপশনে? দেখো অপশন বিতে তাঞ্জোর মন্দির। এটি কাদের সময় হয়েছিল? এটি চোল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এইরকমও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। এই তারপরে অপশনে কি রয়েছে? অপশন সিতে ইলোরাতে কৈলাসনাথ মন্দির। এটা কাদের সময় হয়েছিল? এটি এটি বলো রাষ্ট্রকূট রাজবংশের, বিশেষত প্রথম কৃষ্ণের সময় এটি নির্মিত হয়েছিল। তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বলতো যে ইলোরার কৈলাসনাথ মন্দির কার সময় নির্মিত হয়েছিল? কার সময়? প্রথম কৃষ্ণের সময়। চলো পরের প্রশ্ন। চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল কোথায়? কোথায় ছিল বলো সবাই? কোথায়? দাক্ষিণাত্যে। চালুক্য সাম্রাজ্য প্রধানত দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিস্তৃত ছিল। এই অঞ্চলে আধুনিক কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। প্রথম পুলকেশী দক্ষিণ ভারতের চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা। কে ছিল প্রতিষ্ঠাতা? প্রথম পুলকেশী। আর চালুক্য অধিপতি প্রথম পুলকেশী, যেটা পরীক্ষা আসে, কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। চালুক্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? এটাও পরীক্ষা এসেছিল। কোথায় ছিল? বাদামি বা বাতাপি। দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজবংশের শাসক ছিলেন এবং চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? দ্বিতীয় পুলকেশী। তাহলে চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। রবি কীর্তি, এটাও গুরুত্বপূর্ণ। রবি কীর্তি ছিলেন চালুক্য রাজবংশের রাজা দ্বিতীয় পুলকেশীর দরবারি কবি বা সভাকবি। ওকে, কারণ তার তার লেখা কি একটা প্রশস্তি রয়েছে, তোমরা কমেন্টে সেটা জানিও। রবি কীর্তির লেখা প্রশস্তির নাম কি, বা রবি কীর্তি কি জন্য বিখ্যাত, এটা তোমরা কমেন্টে জানিও। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? বলো, কার সমসাময়িক ছিল? পুষ্যমিত্র। অপশন বি, পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিল। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন পূর্ব ভারতের শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক। পুষ্যমিত্র মূলত মৌর্য সাম্রাজ্যের একজন সেনাপতি জেনারেল ছিলেন।
এবং শেষ মৌর্য সম্রাট বৃহদ্রহকে বৃহদ্রহ মৌর্যকে হত্যা করেন তিনি। মানে শেষ মৌর্য সম্রাট কে ছিল? বৃহদ্রহ। তাকে তিনি হত্যা করেছিলেন। দিয়ে নিজেকে তিনি সম্রাট হিসেবে ঘোষণা করে তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন ভারতের দ্বিতীয় মহান ব্যাকরণবিদ পতঞ্জলি ছিলেন কে? ছিলেন হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক। পতঞ্জলি তাহলে কার সমসাময়িক ছিল? পুষ্যমিত্র শুঙ্গের। পতঞ্জলির লেখা বিখ্যাত একটা গ্রন্থ, কি নাম কি? মহাভাষ্য। কে লিখেছিলেন? পতঞ্জলি। পরীক্ষা আসে। যা পাণিনির ব্যাকরণের উপর একটি বিখ্যাত ভাষ্য। এই কাজটি শুঙ্গ যুগে সম্পন্ন হয়েছিল। তাহলে অনেক কিছু তথ্য আমরা জানলাম। চলো আমরা যাই পরের প্রশ্নে। নীল দর্পণ এর ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য কাকে শাস্তি দেওয়া হয়েছিল? বলো কোনটি হবে? অপশন সি, রেভারেন্ড লং। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য রেভারেন্ড লংকে শাস্তি দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ তিনি এর অনুবাদ ও প্রকাশনার দায় নিয়েছিলেন, যার ফলে তার 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা তাকে জরিমানা করা হয়েছিল। এই অর্থ কে দিয়েছিল? কালীপ্রসন্ন সিং। খুব গুরুত্বপূর্ণ। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। এই গ্রন্থটি বা নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে যে নীল দর্পণ নাটক কার লেখা, কে ইংরেজিতে অনুবাদ করেছিল, এগুলো পরীক্ষা আসে। চলো 6 নম্বর প্রশ্ন। কোন পত্রিকা বিশেষভাবে নীল চাষীদের সমর্থন করেছিল? কোন পত্রিকা বলো সবাই? কোনটি? অপশন সি হয়ে যাবে কি? হিন্দু প্যাট্রিয়ট। নীল চাষীদের বিশেষভাবে সমর্থন জানিয়েছিল কি? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনা করতেন। এটি নীলকর সাহেবদের অত্যাচার ও কৃষকদের দুর্দশা তুলে ধরে জনমত গঠন এবং নীল বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে হিন্দু প্যাট্রিয়ট কার লেখা? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনা এটি পত্রিকা। চলো 7 নম্বর প্রশ্ন। সারা ভারত কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? বলো কোনটি হয় সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, 1936 সালে। 1936 সালের এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়। এটি অখিল ভারতীয় কিষাণ সভা নামে পরিচিত। সভার প্রধান ছিলেন কে? স্বামী সহজানন্দ সরস্বতী। এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক আন্দোলন। সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহারে কিষাণ সভা আন্দোলন শুরু হয়। চলো পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 1937 সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করেছিলেন? কখন করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কবে? 1939 সালে। ভাইসরয় লর্ড লিনলিথগো জনগণের সম্মতি ছাড়াই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে নেওয়ার প্রতিবাদে, যে ভারতকে না জানিয়ে তারা কি করেছিল? ভারতের সৈন্যবাহিনীকে এবং ভারতকে কি করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দিয়েছিল। এর প্রতিবাদে কংগ্রেসরা কি করেছিল? কংগ্রেসের মন্ত্রীরা 28 মাস সরকারে থাকার পর 1939 সালে তারা পদত্যাগ করেছিল। চলো 9 নম্বর প্রশ্ন। কলকাতায় রাইটার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? কলকাতায় রাইটার্স বিল্ডিং এ অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? বলো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1930 সালে। কলকাতায় রাইটার্স বিল্ডিং এ অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 সালে 8ই ডিসেম্বর, যখন বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত অত্যাচারী ব্রিটিশ কর্মকর্তা কর্নেল সিমসনকে হত্যা করেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটি, পরীক্ষা আসতে পারে বিস্তারিত থেকে। চলো, তাই বিস্তারিত ভাবে পড়াটা খুব জরুরি, শুধু প্রশ্ন পড়লে হবে না, তার ব্যাখ্যা কিন্তু পড়া খুব জরুরি। চল 10 নম্বর প্রশ্ন। কে ভারতে ব্রিটিশ শাসনকে অব্রিটিশ বা আনব্রিটিশ বলে বর্ণনা করেছেন? কে করেছেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ব্রিটিশ শাসনকে অব্রিটিশ বলে বর্ণনা করেছিলেন। কারণ কি? তিনি মনে করতেন যে ভারতে ব্রিটিশ শাসন ব্রিটেনের ঘোষিত নীতি। ভারতে ব্রিটিশ শাসন কি ছিল? ব্রিটেনের ঘোষিত নীতি, যেমন ন্যায় বিচার, ন্যায্যতা এবং সমতার আদর্শ মেনে চলছিল না। তিনি তার বিখ্যাত গ্রন্থ, কি গ্রন্থ? পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া, এই বইতে তিনি এই ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। চলো পরের প্রশ্ন। শিখ সম্প্রদায় মিসল বলতে কি বোঝায়? যে শিখ সম্প্রদায় মিসল বলতে কি বোঝায়? কি বোঝায় বলো? কি বোঝায়? এক ধরনের রাজনৈতিক সংগঠন বোঝায়। অষ্টাদশ শতাব্দীতে মুঘল কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ার পর শিখ যোদ্ধারা নিজেদের ছোট ছোট সামরিক দলে সংগঠিত করে, যা পরবর্তীকালে মিসল নামে পরিচিত। তাহলে মিসল কি আমরা জানতে পারলাম, যে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার পর তখন শিখরা কি করেছিল? শিখ যোদ্ধারা নিজেদের ছোট ছোট সামরিক দলে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এইগুলো কি পরবর্তীকালে মিসল নামে পরিচিত হয়েছিল। এই মিসলগুলি স্বায়ত্তশাসিত সামরিক গোষ্ঠী বা
রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করত এবং পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। প্রতিটি মিশলের নিজস্ব নেতা এবং মিশলদার ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পিটের ভারত শাসন সম্পর্কিত বিধি বা পিটস ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট রেগুলেটিং আইনের একটি বিচ্যুতি সংস্কারের জন্য প্রণয়ন করা হয়েছিল। কোনটির জন্য প্রণয়ন করা হয়েছিল বলো, কবে প্রণয়ন করা হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। 1784 পিটের ভারত শাসন আইন 1784, এটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন বা 1784 বলা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1784 বলা হতো। নিয়ন্ত্রণ বোর্ড অসামরিক এবং সামরিক বিষয়ের যত্ন নেয়। এতে 6 জন সদস্য ছিল, রাষ্ট্র সচিব, রাজকোষের চ্যান্সেলর, 4 জন মন্ত্রিসভা সদস্য। রাষ্ট্র সচিব ছিল এবং রাজকোষের চ্যান্সেলর, আর এখানে কমা দিয়ে এটা 4 জন মন্ত্রিসভা সদস্য ছিল। চলো 13 নম্বর প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে কোথায় তাদের প্রথম ঘাঁটি স্থাপন করেছিল? কোথায় করেছিল বলো? সঠিক উত্তর কি হয়ে যাবে? মুসলিপত্তনম। 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানাটি নির্মিত করেছিল। এখানে প্রশ্নটা কি বলেছে? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে প্রথম কোথায় করেছিল? মুসলিপত্তনমে। কিন্তু যদি বলে ভারতে কোথায় করেছিল প্রথমে? সুরাটে। ঠিক আছে। 1668 খ্রিস্টাব্দে সুরাটে ফরাসিরাও তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল। 1 বছর পরে 1669 খ্রিস্টাব্দে তারা মুসলিপত্তনমে দ্বিতীয় কারখানা স্থাপন করেছিল। কারা? ফরাসিরা। 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতে কালিকটে তাদের প্রথম কারখানা এবং দ্বিতীয় কারখানা তারা কোথায় করেছিল? কোচিনে স্থাপন করেছিল। এবং ডাচরা 1605 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল। তাহলে পরীক্ষা আসতে পারে যে ফরাসিরা কোথায় করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় করেছিল প্রথম কারখানা, পর্তুগিজরা কোথায় করেছিল এবং কারা? ডাচরা। ওকে, চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? বলো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি অ্যানি উড নামেও পরিচিত ছিলেন। তিনি একজন নামী থিওসফিস্ট, মহিলা অধিকার কর্মী এবং লেখক এবং বক্তা ছিলেন। 1916 সালে লোকমান্য তিলকের সাথে তিনি হোম রুল লীগ শুরু করেছিলেন। এটা পরীক্ষা আবার আসে। 1926 সালে থিওসফিতে বক্তৃতার পরে তাকে বিশ্ব শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। তিনি 1898 সালে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এর পরীক্ষা এসেছিল যে 1898 সালে তিনি বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এই কলেজটি পরবর্তীকালে পণ্ডিত মদন মোহন মালব্যকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিল। চলো 15 নম্বর প্রশ্ন। শেখ নাসির উদ্দিন চিরাগ কোন সুফি সংগঠনের সদস্য ছিলেন? বলো কোন সুফি সংগঠন কি ছিল? বলো। এটা হবে চিন্তি না চিস্তি। চিস্তি। কোন সুফি সম্প্রদায়? সেটা হচ্ছে চিস্তি সম্প্রদায়। নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগ দেহলাভী ছিলেন হচ্ছে 1400 শতকের রহস্যবাদী একজন কবি। তিনি কি ছিলেন? তিনি চিস্তি সন্ন্যাসীদের সুফি সাধক ছিলেন। তিনি নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। খুব গুরুত্বপূর্ণ এটি। নাসিরউদ্দিন চিরাগ কি ছিলেন? নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন এবং পরে তার উত্তরাধিকারী তিনি হয়েছিলেন। পরে তিনি তার কি ছিল? উত্তরাধিকারী হন। চিরাকি দিল্লির অর্থ কি? দিল্লির আলোকিত প্রদীপ। এর পরীক্ষা এসেছিল যে চিরাকি দিল্লির অর্থ কি। চলো পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম উক্তিটি কার? কে দিয়েছিল এই উক্তিটি? বলো সঠিক উত্তর কি হয়ে যাবে? মাও সে তুং। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, এই উক্তিটি চীনের নেতা মাও সে তুং এর বিখ্যাত স্লোগান। এটি 1956 সালের মাও সে তুং একটি বক্তৃতার অংশ, যা 100 ফ্লাওয়ার্স ক্যাম্পেইন বা শত পুষ্প অভিযানের সূচনা করে। এই অভিযানের লক্ষ্য কি ছিল? চীনা কমিউনিস্ট পার্টির শাসকের গঠনমূলক সমালোচনার অনুমতি দিয়ে ভিন্ন মত এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা। চলো পরের প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনি রাজ্যের মধ্যে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো? মানে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি রাজ্যের মধ্যে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কি? রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব, অপশন ডি। বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি রাজ্যের মধ্যে মূলত রায়চুর দোয়াব অঞ্চলকে কেন্দ্র করে বিরোধ হতো, কারণ এটি কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী উর্বর ও সম্পদশালী একটি কৌশলগত অঞ্চল ছিল, যা উভয় রাজ্যের সীমানায় অবস্থিত।
এবং গোলকোন্ডা হীরা খনির কারণে এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত লেগে থাকতো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে জড়িত ছিলেন কে? কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি মানবেন্দ্রনাথ রায়, অপশন বি। মানবেন্দ্রনাথ রায় বা এম এন রয় ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক। তিনি পূর্ণ মানবতাবাদ বা র্যাডিক্যাল হিউম্যানিজম এই ধারণার প্রবর্তন এবং প্রসারের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি তার জীবনের শেষ পর্যায়ে এই দর্শনটি বিকশিত করেছিলেন, যা মানুষের যুক্তি, স্বাধীনতা এবং নৈতিকতাকে কেন্দ্র করে আবর্তিত হন। চলো 19 নম্বর প্রশ্ন। নাট্যবিহান আইন কে পাস করেছিলেন? কে পাস করেছিলেন বলো? এই প্রশ্ন বারবার আসে। কে করেছিল? লর্ড নর্থব্রুক, অপশন বি। 1876 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক নাট্যবিহান আইন পাস করেছিলেন। ওকে, এই আইনের উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ ভারতে স্থানীয় জনগোষ্ঠীর শিল্প চর্চার মাধ্যমে যে পরাধীনতা ও ঔপনিবেশিক শাসকের প্রতি যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে কি করা হয়েছিল? কণ্ঠরোধ করা হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্ন। তমলুকে 20 নম্বর প্রশ্ন। তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? এই প্রশ্ন বারবার আসে। কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত, অপশন সি। তমলুকে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা পরীক্ষা বারবার আসে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেছিল? এর সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত, যিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় এই সমান্তরাল সরকার গঠনের প্রধান নেতা ছিলেন এবং এর বিভিন্ন বিভাগের সচিব নিয়োগ করে একটি পৃথক শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন তিনি। ওকে, চলো পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন রাজ্যের রাজা আকবরের সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? কে করেছিলেন বলো? সঠিক উত্তর কি হয়ে যাবে? জয়পুর, অপশন এ। জয়পুর আমের, কারণ আমেরের রাজা কে ছিলেন? ভারমল বা ভরমল। 1562 সালে তার কন্যা হরকাবাই বা যোদ্ধাবাই নামে পরিচিত। তাই কি ছিল? আকবরের সাথে বিবাহ দেন, যা ছিল আকবরের রাজপ্রতিনিধি এবং সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চলো পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন। ঋগ বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হয়নি? কে আবির্ভূত হয়নি এদের মধ্যে বলো? ইন্দ্র ছিল তো আমরা জানি প্রধান দেবতা। কে হয়নি এদের মধ্যে? অপশন সি, শিব। ঋগ বৈদিক যুগে শিব দেবতা আবির্ভূত হয়নি, কারণ তিনি মূলত পরবর্তী বৈদিক যুগে যেমন রুদ্র থেকে কি ছিল? শিব গুরুত্ব লাভ করে। এই যে এখানে কি হয়েছিল? ইন্দ্র, মরুদ, অদিতি প্রমুখ দেবতারা ছিল প্রধান। চলো পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন। বাংলার কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেছিল? বহুবার এসে পরীক্ষায় প্রশ্নটি। চলো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা চালু কে করেছিল? রবার্ট ক্লাইভ। কত সালে? 1765 সালে। এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়, তোমরা ভালো করে এগুলো মন দিয়ে পড়বে, খাতায় নোট করে রাখবে। ক্লাসটা হয়ে গেলে আমি এর পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সুন্দর করে দেখে নেবে, 2 একবার পড়ে নেবে। বিলুপ্ত কে করেছিল? যে এই প্রশ্নটা এসে 23 নম্বর প্রশ্নে, যে ওয়ারেন হেস্টিংস 1772 সালে। কেন বিলুপ্ত করেছিলেন? এই ব্যবস্থার ফলে কোম্পানির হাতে রাজস্ব আদায়ের ক্ষমতা থাকলেও প্রশাসনিক দায়িত্ব ছিল কি নবাবের হাতে, যা দুর্নীতি ও অরাজকতা সৃষ্টি করেছিল। ওয়ারেন হেস্টিংস এটি বাতিল করে সরাসরি কোম্পানি শাসনের অধীনে আনেন। ওকে, যে পুরো ক্ষমতা তিনি নিজের হাতে নিয়ে নেন। চলো পরের প্রশ্ন। দিল্লি লোদি সুলতানগণ ছিলেন কোন ধরনের? কেমন তারা ছিল বলো? কেমন ছিল বা কোন বংশভূত তারা ছিল? কোন বংশভূত? অপশন ডি, আফগান বংশভূত। লোদি রাজবংশ ছিল আফগান বংশভূত। এটি ছিল দিল্লি বলো সালতানাতের প্রথম আফগান রাজবংশ এবং পঞ্চম ও শেষ শাসক পরিবার। 1451 সালে বহুল লোদি দ্বারা এই রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিল লোদি বংশ? বহুলুল লোদি। চলো পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন। আমাদের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, এটা কোটেশনের মধ্যে, আমাদের দেশকে যদি ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই উক্তিটি কে দিয়েছিলেন বা কে বলেছিলেন এই কথা? কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন বি, কি সিআর দাস, চিত্তরঞ্জন দাস। তিনি এই কথাটি বলেছিলেন সুভাষচন্দ্র বসুর প্রশংসা করতে গিয়ে এবং দেশের প্রতি তার গভীর ভালোবাসা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে তিনি একথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আমার দেশকে যদি ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। চলো পরের প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? তার নাম কি বলো? সঠিক উত্তর কি হবে? কি হবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটাও পরীক্ষায় অনেকবার এসেছিল। 26শে জুলাই 1876 তারিখে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর সাথে
মিলে তারা কলকাতায় কি করেছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিল। এই সংগঠন গঠনের লক্ষ্য কি ছিল, একটি সাধারণ রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষকে যুক্ত করা। ঠিক আছে, চলো 27 নম্বর প্রশ্ন। 1857 সালে বিদ্রোহের নেতাদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে নয়? যে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে এদের মধ্যে কে ছিল না? কে ছিল না বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, মান সিং ছিল না। ঠিক আছে, তাহলে মান সিং কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের একজন নেতা তিনি ছিলেন না, বরং তিনি কি ছিলেন? তিনি গোয়ালিয়র সিন্ধিয়া রাজবংশের একজন অনুগত ছিলেন। তিনি বিশ্বাসঘাতকতা করে তাঁতিয়া তোপিকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি কি ছিলেন? একজন বিশ্বাসঘাতক ছিলেন মান সিং। তিনি তাঁতিয়া তোপিকে ব্রিটিশদের হাতে তিনি ধরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, নানা সাহেব কি ছিলেন? নানা সাহেব ছিলেন কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরীক্ষার প্রশ্ন আসে যে বলো কানপুরে 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কে দিয়েছিল? নানা সাহেব। ওকে, চলো, রানী লক্ষ্মীবাই কোথায় দিয়েছিল? ঝাঁসির রানী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ঠিক আছে, কুনওয়ার সিং সিং করেছিলেন বিহারে জগদীশপুরে জমিদার ছিলেন তিনি। তিনি সেখান থেকে বিদ্রোহের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। চলো 28 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জেহাদ বা ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন? নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন? কে করেছেন? অপশন, কোন অপশন সঠিক হবে বলো? কি হবে? উদ্বি বলেছেন। অপশন ডি, উদ্বি। সুলতান মাহমুদের ভারত অভিযানকে জেহাদ বা ধর্মযুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক উদ্বি, যিনি বলেছিলেন যে ধর্মযুদ্ধ পরিচালনা নিজ ধর্মের প্রতি কর্তব্য পালন ছিল তার ভারত অভিযানের প্রধান কারণ। যদিও আধুনিক ঐতিহাসিকরা তার এই মতকে পুরোপুরি গ্রহণ না করেনি, অর্থনৈতিক কারণকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। কারণ আগেকার সময় কি হতো, ব্রিটিশরা কি করতো, ভারত থেকে সব লুটপাট করতো। ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের পাটালিপুত্র নগরে পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? যে মৌর্য সাম্রাজ্যের পাটালিপুত্র নগরে পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি ছিল? কি ছিল বলো? কোন ঐতিহাসিক গ্রন্থটি ছিল বলো? হবে কি সঠিক উত্তর? কি হবে? ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস প্রেরিত গ্রিক রাষ্ট্রদূত মেগাসথিনিস কোথায় এসেছিলেন? পাটালিপুত্র বা পাটলিপুত্র নগরে। ওকে, পাটলিপুত্র নগরে তিনি এসেছিলেন। তার বিখ্যাত বইয়ের নাম কি? ইন্ডিকা, যেটা পরীক্ষা বারবার আসে। কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কি এই বই থেকে আমরা কি জানতে পারি? মৌর্য সমাজের বা মৌর্য সময়ের সমাজ পরিচালনা এবং অর্থনীতিতে মূল্যবান তিনি আলোকপাত করেছিলেন। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। ভারতের কোন অঞ্চলে বিপ্লবী কার্যকলাপের প্রথম প্রাদুর্ভাব দেখা গেছে? কোথায় দেখা গেছে বলো? এটা সহজ প্রশ্ন একেবারে। কোথায় দেখা গেছে? বাংলাতে। কারণ বাংলাই ছিল বিপ্লবী কার্যকলাপের প্রধান একটা স্থান। এখান থেকেই সমস্ত বিপ্লবী কার্যকলাপ হতো সে সময়। 19 শতকের শেষ এবং বিংশ শতক বা 20 শতকের শুরুর দিকে স্বদেশী আন্দোলনের ফলে উদ্ভব হয়েছিল। যদিও মহারাষ্ট্র, পাঞ্জাব গুরুত্বপূর্ণ বিপ্লবী আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু প্রাথমিক কেন্দ্রবিন্দু কি ছিল? বাংলা। বাংলা ছিল প্রাথমিক কেন্দ্রবিন্দু। তার আশেপাশের সমস্ত রাজ্যগুলিতে কিন্তু অল্প অল্প ভাবে কি হতো? বিদ্রোহ বা বিপ্লবী কার্যকলাপ চলতো। চলো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। ব্রিটিশ লেবার পার্টি কবে ভারতের জন্য হোম রুল এর পক্ষে সিদ্ধান্ত নেন? যে ব্রিটিশ লেবার পার্টি কবে ভারতের জন্য হোম রুলের পক্ষে সিদ্ধান্ত নেন? কবে বলো? 1918 সালে। 1918 সালে ব্রিটিশ লেবার পার্টি তাদের বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে ভারতের জন্য হোম রুল বা স্বায়ত্ত শাসনের দাবির পক্ষে সমর্থন জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কত সালে? 1918 সালে ব্রিটিশ লেবার পার্টি। চলো পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন। বৌদ্ধ ধর্মতত্ত্ব কোনটির মধ্যে উল্লেখিত? বলো, কোনটির মধ্যে উল্লেখিত বলো? সঠিক উত্তর হবে কি? ধম্মপদ। বৌদ্ধ ধর্মতত্ত্ব যার মধ্যে নৈতিকতা, মননশীলতা এবং জ্ঞানের মূল শিক্ষা অন্তর্ভুক্ত, তা ধম্মপদে উল্লেখ করা হয়েছে। ধম্মপদ হলো কি? পালি ক্যাননের বা ত্রিপিটক, সূত্রপিটক এবং ক্ষুদক নিকায় একটি সুপরিচিত এবং বহুল পঠিত পাঠ্য, যেখানে বুদ্ধের অপরিহার্য উপদেশগুলি শ্লোকের আকারে সংকলিত রয়েছে। চলো 33 নম্বর প্রশ্ন। তুর্কিদের মধ্যে প্রথম কে ভারতবর্ষ আক্রমণ করেছিল? কে করেছিল বলো? বলো? সুবক্তগিন। কে করেছিল? সুবক্তগিন। তুর্কিদের মধ্যে সুবক্তগিন প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তিনি ছিলেন গজনী সুলতান মাহমুদের পিতা। গজনীর মাহমুদ
বা মোহাম্মদ গজনী, যিনি 1000 থেকে 1027 মধ্যবর্তী সময়ে 17 বার ভারত আক্রমণ করেন, মূলত ধনসম্পদ লুটপাটের জন্য। তাই বিদেশিরা ভারত আক্রমণ কি জন্য করতো? মূলত ধনসম্পদ লুণ্ঠনের জন্য। তাহলে সুবক্তাগিন কি কে ছিলেন? তিনি ছিলেন মোহাম্মদ গজনীর পিতা। চলো 34 নম্বর প্রশ্ন, অভিনব ভারত। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেছিলেন বলো? অপশন সি, বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। অভিনব ভারত প্রতিষ্ঠা করেছেন কে? বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর 1904 সালে, যা মূলত 1899 সালে মিত্র মেলা নামে প্রতিষ্ঠিত হয়েছিল। আগে এটা ছিল মিত্র মেলা, পরে সেটা হয়েছিল কি কি হয়েছিল? সেটা হয়েছিল অভিনব ভারত। চলো, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোথায়? কোথায় হয়েছিল বলো? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, গান্ধার শিল্পশৈলীতে। গান্ধার শিল্পশৈলীতে, যদিও মথুরা শিল্পশৈলীতে সমসাময়িক সময়ে মানব রূপের বুদ্ধ মূর্তি তৈরি শুরু হয়েছিল, তবে গান্ধার শৈলীতে প্রথম বুদ্ধকে মানুষের রূপে চিত্রিত করার যে ধারা, সেটা শুরু হয়েছিল। মানে গান্ধার শিল্পতে বা গান্ধার শিল্পশৈলীতে প্রথম যে বুদ্ধকে যে মানুষের মতো করে মূর্তি আকারে যে চিত্রিত করার যে ধারা, সেটা প্রথম শুরু হয়েছিল, যা গ্রিক শিল্পের প্রভাবে ঘটেছিল। যদিও মথুরা শিল্পীরা নিজস্ব একটা একটা ধারা তারা তৈরি করে। চলো 36 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত কে ছিলেন? কে ছিলেন বলো? কে ছিলেন? ভগভট্ট। কে ছিলেন? অপশন ডি, ভগভট্ট। ওকে, অনেকে বানভট্টের সঙ্গে গুলিয়ে ফেলবে এটাকে। ভগভট্ট ছিলেন কি? তিনি গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ছিলেন। তার রচিত একটা গ্রন্থ ছিল, কি ছিল? অষ্টাঙ্গ হৃদয়, আয়ুর্বেদ শাস্ত্রের একটি প্রধান আকর গ্রন্থ। আর চরক কে ছিলেন? চরক ছিলেন হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের সমসাময়িক। পরীক্ষা আসে যে বলো যে চরক কার সমসাময়িক। চলো পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে? বহুবার পরীক্ষায় প্রশ্নটা এসছে। কোন সালে? 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। ভারতের তৎকালীন বড়লাট কে ছিল? লর্ড কার্জন দ্বারা। ভারতের তৎকালীন বড়লাট লর্ড কার্জন দ্বারা 19 জুলাই 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা কবে করা হয়েছিল? 1905 সালে 19 জুলাই, লর্ড কার্জন। 1905 সালে 16 অক্টোবর এটি বাস্তবায়ন করা হয়েছিল। আর রদ কবে হয়েছিল? 1911 সালে। চলো পরের প্রশ্ন, ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? কে ছিলেন বলো? প্রশ্নটা অনেকবার এসছে পরীক্ষায়। সঠিক উত্তর কি হবে? মদনলাল ধিংরা। কাকে মেরেছিলেন বলো? যিনি 1909 সালে লন্ডনে ব্রিটিশ কর্মকর্তা কার্জন উইলিকে হত্যা করেছিলেন এবং এই সাহসী কাজের জন্য তিনি ফাঁসি বরণ করেন, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এক বড় অনুপ্রেরণা। কাকে হত্যা করেছিল? কার্জন উইলিকে। ঠিক আছে, চলো 39 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন? কে তুলেছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? রানী গুইডিন লিও। রানী কুইডিন লিও। এটা আগের দিন মনে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটা ছিল, একটু অন্যরকম ছিল, যে না এরকম ছিল, মানে কিছু একটা প্রশ্ন ছিল, কি জানি মনে পড়ছে না। চলো, রানী গুইডেন লিও একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি নাগাল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং যেখানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বলে তিনি পরিচিত। চলো 40 নম্বর প্রশ্ন, স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন? কে করেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? কি অপশন ডি, অশ্বিনী কুমার দত্ত। স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে অশ্বিনী কুমার দত্ত প্রধান ভূমিকা পালন করেন। তিনি স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন, খুব গুরুত্বপূর্ণ এটা। তিনি স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন। এই আন্দোলনকে গ্রাম পর্যন্ত তিনি ছড়িয়ে দিয়েছিলেন। মুকুন্দ দাস কে ছিলেন? চারণ কবি। তার নাটক এবং গানের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চলো 41 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম দিকে অধিবেশনকে 3 দিনের তামাশা বলে কে বর্ণনা করেছেন বলো? এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়, যে 3 দিনের তামাশা এই কথাটি কে বলেছে। আমরা কংগ্রেস পড়তে গিয়ে এই উক্তিগুলো কিন্তু আমরা পড়ি আমরা। কে বলেছেন বলো? এটাও বলেছে কি? অশ্বিনী কুমার দত্ত। নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী এবং তাদের বার্ষিক অধিবেশনের ধরন দেখে অশ্বিনী কুমার দত্ত একে 3 দিনের তামাশা বলে বিদ্রুপ করেছিলেন। তার মতে বছরে 3 দিনের জন্য মিলিত হয়ে আবেদন নিবেদনের মাধ্যমে
ভারতের স্বাধীনতা বা প্রকৃত অধিকার অর্জন করা সম্ভব নয়, যেটা সুভাষচন্দ্র বসুও বিশ্বাস করতো। চলো 42 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরি সেনাপতিদের মধ্যে কে বাংলা জয় করেছিলেন? কে করেছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, অপশন সি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন কি মোহাম্মদ ঘুরির একজন তুর্কি আফগান সেনাপতি। আমরা যখন ডিটেলস ক্লাস পড়বো তখন গিয়ে অনেক কিছু তথ্য আমরা জানবো, ঠিক আছে? তখন এগুলো সব আমরা পড়বো। এখন প্রশ্ন উত্তর পড়ছি, তোমরা ক্লাসটি মন দিয়ে করো, দেখো যে প্রশ্নগুলোর টাইপ ধরন কেমন, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে ভেতর থেকে, সেইভাবে তোমরা পড়াশোনা করো। আমি আবার ক্লাস করালে তোমাদের ডাউটগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বইয়ের সঙ্গে আমার ক্লাসটা মিলিয়ে নেবে, যে কোন তথ্যগুলো তোমরা নতুন পাচ্ছ, নিউ যে তথ্যগুলো পাচ্ছ সেইগুলো খাতা পেনে নোট করে নেবে। এটা হচ্ছে একজন যারা চাকরি প্রার্থী অ্যাসপিরেন্ট তার হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান কাজ, যে যে তথ্যগুলো তুমি নতুন পাচ্ছ আমার ক্লাস থেকে সেটাকে খাতা পেনে নোট করা। শুধু দেখে নিলে হবে না, নোট করে রাখা। বই তো তোমাকে পড়তে হবে, বইয়ের বাইরে তো কিছু হয় না। তো যে তথ্যগুলো তুমি নতুন পাবে সেটাকে খাতা পেনে নোট করা। আমি কি নতুন নতুন পড়াচ্ছি, কি নতুন অ্যাড করছি, কি নতুন তুমি শিখলে। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কে ছিলেন? মোহাম্মদ ঘুরি একজন তুর্কি আফগান সেনাপতি। তিনি প্রথম মুসলিম হিসেবে বাংলা বিহার জয় করেছিলেন। আর তিনি কি বলে রাজা লক্ষণ সেনের রাজধানী নদিয়াতে তিনি আক্রমণ করেন এবং বাংলার শাসক হয়েছিলেন তিনি। চলো 43 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন? কে করেছিলেন বলো? সতীশচন্দ্র মুখার্জি। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন মূলত সতীশচন্দ্র মুখার্জি। এবং অন্যান্য ভারতীয় জাতীয়বাদীরা যেমন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুবোধ মল্লিক প্রমুখ 1906 সালে, যার লক্ষ্য ছিল ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দেশীয় ও প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা। ঠিক আছে, চলো 44 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক। কে বলেছিলেন বলো? যে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, এ কথা কে বলেছেন? প্রশ্ন বারবার আসে, বিভিন্ন পরীক্ষা এসেছে, ডব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, নানান ধরনের পরীক্ষা, সব পরীক্ষাতে এসেছে। কে বলেছিলেন? কে? গান্ধীজি। গান্ধীজি বলেছিলেন, অপশন বি। ক্রিপস মিশন প্রস্তাবকে ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক বলে উক্তিটি কে দিয়েছিলেন? গান্ধীজি। তিনি এই উক্তির মাধ্যমে ক্রিপস মিশনের প্রস্তাবের যে অনির্দিষ্ট যে ভবিষ্যৎ সেটাকে তিনি বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, কি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছিলেন যে এর কোনো ভবিষ্যৎ নেই। কারণ ক্রিপস মিশন কি বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে একটি ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে ভারতকে, ওকে, যার কোনো ভবিষ্যৎ নেই। যেটা পরে কি হয়েছিল, ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। কারণ মুসলিম লীগ কি চেয়েছিল? মুসলিম লীগ চেয়েছিল কি তারা পৃথক রাষ্ট্রের দাবি জানিয়েছিল। এর ফলে কি হয়েছিল? ক্রিপস মিশন ব্যর্থ হয়। পরে কি আছে? ক্যাবিনেট মিশন 1946 সালে। চলো ভারতীয় বিপ্লববাদের বা ভারতীয় বিপ্লবের জননী হিসেবে কাকে পরিচিত করা হয়? কে পরিচিত? কে পরিচিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? ভিকাজি রুস্তম কামা। এই প্রশ্ন বারবার এসেছে। মাদাম ভিকাজি রুস্তম কামা কে ভারতীয় বিপ্লবের জননী, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বলা হয়, কারণ তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং বিদেশে ভারতীয় পতাকা উত্তোলন সহ বিপ্লবী কার্যকলাপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 46 নম্বর প্রশ্ন, শের শাহ কোন দুর্গ আক্রমণকালে মারা গেছিল? কোন দুর্গ আক্রমণকালে মারা গেছিল? কালিঞ্জর দুর্গ। কালিঞ্জর দুর্গ অবরোধের সময় একটি বারুদ বোমা বিস্ফোরিত হয়ে তিনি গুরুতরভাবে আহত হন এবং তারপরে তিনি 22শে মে 1545 তারিখে তিনি মারা যান এবং তার সমাধি কোথায় রয়েছে? সাসারামে। এটা পরীক্ষা এসেছিল, কোথায় রয়েছে? সাসারামে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্য পড়তে গিয়ে কিন্তু আমরা এগুলো পড়বো। শেরশাহ যদি না মারা যেত কিন্তু মুঘল সাম্রাজ্যের কি হতো, যে কি বলবো ওটাকে সিদ্দাঁড়া আরো কিন্তু দুর্বল হয়ে পড়তো যদি শেরশাহ না মারা যেত। ও টোটাল 46টি প্রশ্ন ছিল। তো কটা প্রশ্ন ছিল? 46টি। তোমরা ক্লাসটি মন দিয়ে করবে, আর ক্লাস শেষ হয়ে গেলে আমি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা পিডিএফটা দেখে নিয়ে আরেকবার রিডিং করে নেবে। ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা বই পড়তে থাকো, প্রতিটা বই প্রতিটা সাবজেক্ট পড়তে থাকো, এবং আমি প্রতিটা ক্লাস অর্থাৎ প্রতিটা সাবজেক্টের উপর ডিটেলস ক্লাস করাচ্ছি, সেগুলো তোমরা দেখো, দেখে কি কি নতুন কিছু শিখতে পারছো সেগুলোকে খাতায় নোট করো।
সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। ভালো থাকো।